গতকাল যেখান থেকে শেষ করেছি আজকে সেখান থেকে শুরু করলাম। যেভাবে গাছগুলো ছিঁড়ছিলাম আমার কিন্তু আঘাত লাগছে। অনেকে ভাববেন কোনো কারণে মনটা আমার খারাপ খুব, সেজন্য হয়তো এভাবে গাছের সাথে যুদ্ধ করছি। আসলে একদমই না। কাঁটাটা যেহেতু রেখে এসেছি আবার উপরে যাব, আলসেমি লাগছে কিছুটা। অনেক ভোর থেকে যেহেতু কাজ শুরু করেছি, যেতে ইচ্ছে করছে না। উপরে গেলে হয়তো অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে যাব। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়শা চ্যানেলে সবাইকে স্বাগত। দূরে ও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। গাছের ডালের যে নিচের অংশটা থাকে, তো সেখান থেকে ডালগুলো ছোট ছোট বের হলে ওগুলা কেটে দিতে হয়। যেহেতু কাঁটাটা আমার নাই তাই হুটহাট করে টেনে টেনে তুললাম। যদি আলতো করে তুলতে চাইতাম তাহলে হয়তো ছিলে যেত গাছ, সেজন্য মূলত এইভাবে ছেঁড়া। শরীরটা ভীষণ খারাপই মোটামুটিভাবে, একদম কাঁপুনি দিয়ে জ্বর আসছে আবার সারছে। অনেক সময় গরম লাগছে খুবই বেশি, আবার যদি পাখা অন করি তখন আবার শীত লাগছে। এভাবেই চলছে। তবে গতকাল থেকে এখন বেটার আছি আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা গাছের গোড়া নিড়ুনি করে দিব, তার আগে একটু গোবর দিয়ে নিলাম আগাছাগুলো সেটে। বেশ কয়দিন ধরে বলছি মেয়েটাকে ইটটা সরিয়ে রাখো একটা কর্নারে, কিন্তু সে কি কানেই শোনে না নাকি ইচ্ছে করে করে জানি না। তো এখন ইটটা সরিয়ে দিলাম। বাচ্চারা হয়তো খেলার জন্য নিয়ে আসে এখানে, বা কেউ হয়তো কাজে আসছিল তখন আনছিল আর নেওয়া হয়নি জায়গা মতো। জায়গায় যদি গুছিয়ে রাখি তাহলে সব কিছুই কিন্তু অর্গানাইজ থাকে, তাই না বলুন? সুন্দর লাগে দেখতে এবং বিপদ থেকেও রক্ষা পাওয়া যায়। হঠাৎ করে দেখা যায় উই হয়তো উঠানটা ঝাড়ু দেবে আর হোঁচট খেয়ে পড়লো উই হয়তো। তো এমনই রাস্তাঘাটে যখন আমরা কোনো কিছু দেখব, নিজের তাগিদে সৎ মনে ভালোবেসে কোনো কিছু ময়লা সরিয়ে দেব, যেন হোঁচট খেয়ে কেউ ব্যথা না পায়। কারণ বলা তো যায় না এখানে হোঁচটটা আমিও হয়তো খেতে পারি। সেজন্য মূলত রাস্তাঘাট বলেন বাড়ির আঙিনা বলেন, যেখানেই দেখবেন বিপজ্জনক কিছু থাকে তখন সরিয়ে ফেলাটাই বুদ্ধিমানের কাজ, এবং এটা আল্লাহ তাআলাও পছন্দ করেন। মরিচ গাছগুলোর মধ্যে বেশ কিছু মরিচ হয়েছে। মূলত এই মরিচটা বেশি একটা বড় হয় না, ছোটই থাকে। তবে নিয়মিত যদি গোবর সার দেন তাহলে আকারে সামান্য একটু বড় হতে পারে। প্রতিটা গাছের গোড়াতে খাবার দিয়ে দিলাম। এখানে আমি মূলত গোবর সারটা বেশি ইউজ করে থাকি। আর এটা তৈরি করা বেশ সহজ। 2 থেকে 3 মাস একটা জায়গায় আপনি গোবরটা জড়ো করে রেখে দিবেন, আর কিচ্ছু করা লাগবে না। এটা 2 থেকে 3 মাস পর আপনি কালারটা চেঞ্জ হয়ে যাবে, জাস্ট মনে হবে অন্য কালারের একটা মাটি। একদম ঝরঝরে থাকবে, কোনো ব্যাড স্মেল থাকবে না। মানে গোবর যে এটা কোনোভাবেই আসলে বোঝার কোনো উপায় থাকবে না। একটা সময় আমি সবজি পচাটা দিতাম, খোল পচা দিতাম, কিন্তু ওইটাই হয় কি একটু পরিমাণে যদি দিনক্ষণ বেশি হয়ে যায় সেখানে আপনার ব্যাড স্মেল চলে আসে, প্লাস হলো কিছু পোকা চলে আসে যেটা একদম ঘৃণা করে। তো একটা সময় আমি চিন্তা করে দেখলাম গাছ যেহেতু ভালোবেসে গোবরটা খায় বেশি, আর এটাতে ক্ষতির আশঙ্কা নাই বললেই চলে। সেজন্য গোবর সারটা আমার দিতেও ভালো লাগে, আর গাছের ফলও আমি খুব ভালো পাই। মাশাআল্লাহ যতটুকু পাই আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। দিদিভাই এখন কেমন আছো? তুমি একটু রেস্ট নাও, অত্যাধিক খাটুনি হচ্ছে তাই শরীর খারাপ হচ্ছে, আর শাড়িতে তোমাকে খুব সুন্দর লাগছিল। সৌমা সেন লাইফস্টাইল থেকে সোমা তুমি এই কমেন্টটা করেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি আর গোপা এই দুজন মানুষই আমার খবরটা নিয়েছো। আজকাল তো কাছের মানুষও খবরটা নিতে চায় না। যাই হোক, তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এবং লাভ ইউ সো মাচ। ভালো থাকো, সুস্থ থাকো, পরিবারকে নিয়ে অলওয়েজ হ্যাপি থাকো। সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আলহামদুলিল্লাহ প্রতিটা গাছের গোড়াতে আমি গোবরটা দিয়ে নিলাম, যতটা সম্ভব পেরেছি ততটা। এবার সমস্ত গাছগুলোতে পানি দিয়ে দিব। বীভৎস গরম, 2 দিন ধরে রৌদ্র ওঠে খা খা করে একদম, বলে বোঝানো যাবে না কেমন যে যন্ত্রণা লাগে। আমি তো ঘরের ভেতরে থাকি, এতটা গরম লাগে, কিন্তু আমার মনটা পড়ে থাকে গাছের ধারে। মনে হয় ওদের গোসল করলে ওদের ভালো লাগবে। বরাবরের মতো যে কথাটি বলে থাকি সেটা আবার বলতে হচ্ছে। বরাবরের মতোই যারা ভুলে যান লাইকটি দিতে, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক অনেক মূল্যবান, আমার ভিডিওর ইমপ্রেশন বৃদ্ধি করবে। যারা আমার চ্যানেলটা আসেনি এখনও এবং দেখেনি, আপনাদের একটা লাইকের মাধ্যমে তারা আসতে পারবে, দেখতে পারবে, আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে পারবে। তাহলে সেই সুযোগটা প্লিজ আপনারা করে দেন, আপনাদের কাছে এটা রিকোয়েস্ট রইল। আয়রন থেকে আসা কাপড়গুলি গুছিয়ে রেখে দিব। আমরা তো ঘরে গৃহিণীরা যা খুশি তাই পরতে পারি, কোনো প্রবলেম নেই, কিন্তু ছেলেরা তো একটু টিপটাপ থাকতে হবে, যেহেতু প্রতিনিয়তই তারা বাহিরে থাকে।
অনেক মানুষের সাথে মেলামেশা করে, তো ওনাদের জিনিসগুলো স্পেশাল, সেজন্য সবসময় স্পেশাল জিনিসটা ওদের ফিল করাতে হবে। আর আমরা মহিলারা সবসময় ওনাদের এই স্পেশাল ফিলটা করাই, অন্ততপক্ষে তারা যেন মনে করে একটা আস্থার নীড় আছে যে আমাদের সব কিছু খেয়াল রাখবে। আমাদের ঘরে সবারই অ্যালার্জি প্রবলেম, আমরা কেউ গরু গোশত খাই না। এবার রইল নূরের আব্বু, এখন সেও খায় না, কি যেন এক চুলকানির প্রবলেম হয়েছে, ঘরের মধ্যে সবারই টুকটাক হচ্ছে। সেজন্য গরু গোস্তটা আর তেমন একটা বাসায় আনে নাই বলতে। কিন্তু সেদিন কি হলো, ঘটনা, নুরাবু মার্কেটে গিয়েছে, এক লোক জোর করেই বলছে যে ভাই কিছু গোস্ত পাঠিয়ে দেব। তো নুরাবু বলছে না, বাসায় প্রবলেম আছে আমাদের সবার, পাঠায়েন না। যেহেতু অনেকটা রিকোয়েস্ট করছে, বলছে ঠিক আছে তাহলে 2-3 কেজি পাঠিয়ে দেন। কিন্তু লোকটা কি করলো, 10 কেজি গরু গোস্ত পাঠিয়ে দিল। আমার তো মেজাজটা খুব গরম হয়ে গিয়েছে। এখন তো আমার জ্বর, জ্বর আসলে দেখবেন খিটখিটে মেজাজ হয়ে যায়। আর তার উপরে এত সব কাজ করে আসছি সবেমাত্র উপরে এসে এই গোস্ত দেখে মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে। এবং নূরের আব্বুকে আমি যখনই বলতে যাব তার আগে দেখি নূরের আব্বু আমার থেকে রেগে আছে, কেনই বা এতগুলো গোস্ত দিল আমি মানা করা সত্ত্বেও। আমাদের সিকিউরিটি গার্ড আবুল আঙ্কেলকে দিয়ে পাঠিয়ে দেওয়া হলো, 3 কেজি গোস্তর টাকাও সাথে দিয়ে দেওয়া হলো। 3 কেজি আপনি নিয়ে আসবেন, বাকিটা আপনি রেখে আসবেন। সে লোকটি নুরের আব্বুকে কল দিয়ে বলছে না ভাই, পাঠাইলে একটা প্রেস্টিজের ব্যাপার, কেটে ফেলেছি এই সেই। নুরের আব্বু তো মহা রেগে গিয়েছে, প্রথমে ভালো করে কথা বলছে লোকের সাথে, তারপর সে একটু রাগই হলো। লোকটা নাসর বান্দা, সে 3 কেজি না, সে 5 কেজি আবার রিটার্ন দিয়ে দিল, যেটা থালাতে আপনারা দেখতে পেরেছেন। এমনই ঘটনা নুরের আব্বুর সাথে প্রায়শই হয়, সেজন্য মূলত সে বাজার করা ছেড়েই দিয়েছে। বাজারে ঢুকলেই লোকেরা একদম ভর্তি করে দিয়ে দেয়, যেটা না খাবে তার থেকে বেশি দিয়ে দেয়। বুঝতেই পারে যে এখানে টাকার কোনো মিস নেই, টাকার সাথে সাথেই দিয়ে দিবে বাদল ভাই, সেজন্য মূলত এমন করে। আর নুরের আব্বু এখন ইদানিং যেতেই চায় না মার্কেটে। ইদানিং যদি আমি মার্কেটে যাই, দেখা যায় আমার সাথে লোকেরা বলে আপনি অনেক কৃপণ, আপনার হাজব্যান্ড অনেক ভালো। আদা আমার ফুরিয়ে গিয়েছিল, কিছু আদা পেস্ট করে নিলাম। 1 কাপ পেঁয়াজের সাথে 2 চামচ আদা, দারুচিনি, কয়েকটা তেজপাতা, হলুদ, মরিচ, ধনিয়া, পরিমাণ মতো লবণ একসাথে পানিতে মিশিয়ে নিয়েছি। এবার সুন্দর করে একটু কষিয়ে নেব। অফ ক্যামেরায় 1.5 চামচ রসুন, 2 থেকে আড়াইটার মতো দেশি মুরগি দিয়ে দিলাম। এখন আমি এখানে দেশি মুরগি পাটাও দিয়ে দিচ্ছি। অনেকে হয়তো পা খান না, তারা স্কিপ করবেন। তবে হ্যাঁ, রান্নার পরে ফেলে দিলে আরও বেশি ভালো হবে, কারণ পায়ের সাথে যে চামড়াটা থাকে সেটা কিন্তু মুরগির গোশতের টেস্টটা একটু বাড়িয়ে দেয়। আমি এখানে 1.5 চামচ জিরার ফাঁকি দিয়ে দিব। 1 চুটকি সিন্দুর কা কিমত তুম কিয়া জানো রামেশ বাবু। আসলে আমি এখানে সিন্দুর দিচ্ছি না, আমি খাবারের যেটা এলাচ পাউডার সেটাই 1 চিমটি দিচ্ছি। অনেকে এলাচ পাউডার অনেক বেশি দেয়, তার মধ্যে আমার ননদ একদম নাম্বার 1। ওকে দেখছি একদম গড়গড় করে এতগুলো করে ঢেলে দেয়, মনে হচ্ছে সে কুরবানির গোস্ত রান্না করছে। যাই হোক, মুরগির গোস্ত রান্না করতে গেলে আমি একদমই সিম্পলিভাবে করি আর অল্প মশলাতে করি, তাহলে মুরগির গোস্তর টেস্টটা আমার কাছে মনে হয় অনেক বেশি। কিছু কিছু জায়গায় মশলা অবশ্য বেশি দিতে হয়, সেটা অন্য বিষয়, বাট কিছু কিছু জায়গায় সিম্পলি দিলেও টেস্টটা অনেক বৃদ্ধি পায়। এ পর্যায়ে এসে আমি কেটে রাখা আলু দিয়ে দিব। আলুটা মাস্ট দিতেই হবে, যেহেতু বাচ্চা কাচ্চার ঘর। আমি টেলটেলে ঝোলই বেশিরভাগ এখন প্রেফার করি। একটা সময় কষা কষা ছোটো করে রান্না করতাম, একদম খুব মজা করে, জিভে যেন জল চলে আসে সেভাবে। এভাবেও কিন্তু টেস্ট হয়, কিন্তু এভাবে অনেকটা সুবিধেও আছে, যেহেতু গোস্তটা আমার দুবেলা খাবে, রাতে খাবে আর দুপুরে খাবে। আর বাচ্চারা যেহেতু আলু তো পছন্দই করে, তো সেই ক্ষেত্রে আমি এখন এই রান্নাটা শিখে গিয়েছি। একটা সময় একদম কষা কষা লাল লাল ঝোল আমি খেতে ভালোবাসতাম এবং সবার জন্য করতাম। মোস্টলি আমার ফ্যামিলিতে মশলা অনেক কম খায়, এটার রিজন হলো নুরের আব্বু একসময় জন্ডিসের প্রবলেম হয়েছিল। আর তাছাড়া বাচ্চারা ছোট ছোট ছিল, সেই কারণে মূলত আমার ঘরে রান্নার তরকারিগুলো থাকে একদম ফ্যাকাশে টাইপের, অত মশলা আহামরি থাকে না। একদিকে বসে ভিডিও এডিট করছি, আবার দৌড়ে এসে রান্না করছি, এভাবেই এখন জীবনযাত্রা। এখানেই সীমাবদ্ধ। আমার মতো ইউটিউবার যারা আছেন সবারই ঘর কি কাহিনী এই। হ্যাঁ, যাই হোক, আলহামদুলিল্লাহ আমার রান্না ডান, অনেক সুন্দর হয়েছে। স্মেলটা তো দারুণ বেরিয়েছিল, ও রুম থেকেই পাচ্ছি আমি। আপনারা তো বুঝতেই পারছেন কেমন টকবকে করে ফুটছে। নিশ্চয়ই নিঃসন্দেহে রান্নাটা খুবই দারুণ হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আসলে খেতে অনেক মজা হয়েছিল। যেহেতু রান্নাটা খাওয়ার পরেই আমি ভয়েসটা দিচ্ছি, সো ডেফিনেটলি জানি এটার টেস্টটা কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো রান্নাবান্না ডান করে চলে আসলাম আমার রুমে। সকাল ভোর থেকে বাসি ঘরের মতো করে তো আর সেই ভাগ্য আমার হয় না, যেহেতু নুরুর আব্বু ঘুমিয়ে থাকে অনেকটা সময় ধরে। তো উনি না উঠলে তো আর
হ্যাঁ, ক্লিন করা পসিবল না, যেহেতু বেডটা হলো মোস্ট ইম্পর্ট্যান্ট। আমি নর্মালি বেড ঝাড়ু দেওয়ার পরপরই সব কিছু ক্লিন করা স্টার্ট করি। যেহেতু এখন ভিডিওটা আমি বানাবো, নইলে যখন এনেছিল রাবু তখনই ঢেলে নিতাম, তখন আসলে সময় হয়নি। আমি ভেবেছি ক্লিনটা করার পর ডেকোরেশন করবো সুন্দর করে ঢেলে, সেটার একটা ক্লিপ নিতে হবে। সেই জন্যই মূলত যখন এনেছে তখন আর এটা ঢালিনি। প্রতিদিন যেহেতু খেজুর খাওয়া আমার অভ্যাস, তবে দুটো করে খাই। মাঝে মাঝে রাতে যেহেতু আমি ভাত খাই না, যদি খিদার পরিমাণ একদম বেশি হয়ে যায় তখন 2-1টা রাতেও খাই, কিন্তু বেশিরভাগই মোস্টলি আমি সকালবেলাতেই খেয়ে থাকি। আমি যখন হাঁটতে যাই 1 কাপ গ্রিন টি বা কোনো কিছু একটা খেয়ে চলে যাই, আসার পরে 2টা খেজুর, তার সাথে 1 গ্লাস ইসবগুলের ভুসি, যেটা আধা ঘন্টা আগে হাঁটতে যাওয়ার আগে ভিজিয়ে যাই সেটা। তার ঠিক 25 মিনিট পরে আমি ওটসের একটা চাপটি বা প্লেটে মাঝে মাঝে যদি সময় না থাকে একটুখানি বাটিতে গুলিয়ে সেটা শুধুই খেয়ে নেই। তো এইভাবে আর কি গরুর ঘাসের মতো জীবন আমার। আমি অল্প খাবারেই মুটিয়ে যাই, সেজন্য আসলে এতটা ডিসিপ্লিনে আমাকে থাকতে হয়। তবে এখানে সৌন্দর্যের কোনো ব্যাপার নাই। সৌন্দর্য আমার কাছে ডাজ নট ম্যাটার। আমার কাছে যেটা ম্যাটার করে, 4-4টা বাচ্চা নিয়ে সংসারের সমস্ত কাজ আমি একা হাতে যেভাবে করি, এত বড় মোটা শরীর নিয়ে সেটা কখনোই পসিবল না। অনেকেই ভাবে, অনেকেই ক্রিটিসাইজও করে, ওই তো ডায়েট করে, ওই তো এই, ওই তো সেই। মানুষকে অর্ডার দিয়ে চলার জীবন আমার আসল না। আমি খেটে খাই এবং কাউকে অর্ডার দিতে আসলেই পছন্দ করি না। এমন মানুষ আছে শুধু অর্ডার দিয়ে চলবেন, দেখবেন এক মুহূর্তে আপনি তার পাশে দাঁড়াবেন, 101টা অর্ডার আপনাকে দিয়ে দিবে, এইটা কর, ওইটা কর, এই কর, সেই কর। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন, আর অবশ্যই পজিটিভ থাকবেন। পজিটিভ থাকা আমাদের এখন জরুরি হয়ে গিয়েছে। আমরা শুধু নেগেটিভ মাইন্ড, শুধু জেলাস করতে শিখি, এটা ঠিক না। আজকের মতো এখানে রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।